আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত রাজশাহী বিভাগীয় 11 দলীয় ঐক্যের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত 11 দলীয় ঐক্যের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় রাজশাহীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে আমাদের বুকের উপর থেকে ফ্যাসিবাদী শাসনকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজ যাদের ত্যাগের কারণে বাংলাদেশে একটি সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, আজ যাদের ত্যাগের কারণে একটি সংসদ এবং সরকার গঠিত হয়েছে, আজ যাদের ত্যাগ এবং কুরবানির কারণে অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছেন, আজ যাদের কুরবানির কারণে অনেকের কপালে দেশি বিদেশি চিকিৎসা সেবা জুটেছে, আজ যাদের কুরবানির কারণে অনেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিরোধী দলীয় নেতা হতে পেরেছেন, তাদের আত্মা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণাঙ্গ এবং নির্ভুল সাক্ষী। এই পরিবর্তন যখন হয়, তখন একদল জানবাজ তরুণ এবং তরুণী সামনে এসে বুক চিতিয়ে তারা ভয়কে জয় করে গুলির মুখে আন্দোলন গড়ে তুলেছিল। এটি সঠিক। 15.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা যারা বিরোধী দলে ছিলাম দফায় দফায় আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে যায়নি। যেদিন এই তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা! যাদের কারণে আজকে আপনাদের এই গদি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি বেঈমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। হয়তো জনগণ তখন আপনাদেরকে ক্ষমা করবে। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা। আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস
আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না। তাহলে কি আপনারা শিশুর মতো না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? আপনারা আপনাদের ইশতেহারে লিখেছিলেন বাংলাদেশের কোথাও অনির্বাচিত কোনো জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তা আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা আগে বলেছিলেন আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এখন আপনারা সেই যে অর্ডিন্যান্স ছিল সেই অর্ডিন্যান্সের আপনারা বিরোধিতা করছেন এবং আপনারা বলছেন এটা এখন আপনারা করবেন না। তার মানে বিচার বিভাগকে নিজেদের হাতের মুঠায় রেখে আগামী দিনে আপনাদের আকাম কুকামের প্রতিবাদ যখন জনগণ করবে তখন সেই বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে আপনারা কাজে লাগাতে চান। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদীরা যেমন করে গুম এবং খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুম সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন আপনারা মানছেন না। আপনারা একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসসির নিয়োগ আপনারা মানবেন না। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি, এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবেন, আমরা পানির মতো তরল। মন্দ এবং অন্যায় কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমরা ইস্পাতের চাইতেও কঠিন হয়ে দাঁড়াবো সেদিন। দেশ এবং জনগণের কোনো ক্ষতি আমরা মেনে নেব না। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ধিক্কার জানাই। আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। একজন চাঁদাবাজকেও আপনারা কবজায় আনেন নাই। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। নাইলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহা উৎসব চলছে? গায়ের জুড়ে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি কেন চলছে? বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের জায়গাটাও আপনারা ঠিক রাখলেন না। সেখানে একজন দলখানা লোককে আপনারা, অযোগ্য লোককে আপনারা বসাই দিলেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, একদিকে গিয়ে আপনারা বলবেন অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভুষ সবাইকে সরিয়ে দিয়ে দলখানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে এটি হচ্ছে প্রহসন। এই অবস্থা যদি অব্যাহত থাকে,
প্রশাসনে যদি নিবেদিত প্রাণ দেশপ্রেমিক দক্ষ যোগ্য মানুষদেরকে তালপট্টিতে খাল বিলে পাঠিয়ে দলখানাদেরকে যদি অযোগ্য জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দিবে না, এর আগে আপনাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে কথা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, পরিবারের নয়। এই দেশ 20 কোটি মানুষের। আমাদের সকলকে এক একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে এক একজন যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্যায় ও সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমাদেরকে মাঝে মাঝে চোখ রাঙানো হয়। কেউ কেউ বলেন যে যদি আপনারা এই করেন ওই করেন তাইলে আগামীতে এ হবে ওই হবে। বন্ধু, ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়াতে পারে, তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের নেতৃবৃন্দ রাস্তা রচনা করে গিয়েছেন, জনগণের মুক্তির রাস্তা। এই রাস্তা ধরে আমরা চলতেই থাকব। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটা তিতুমিরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি। আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, এখন সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, আমরা এই ব্যাপারে আপনাদের বক্তব্য জানতে চাই, আপনাদের পদক্ষেপ দেখতে চাই। এই বিপর্যয় বন্ধ হোক। আমরা বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে কাউকে দেব না। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা সমান মর্যাদার ভিত্তিতে নাগরিক অধিকার ভোগ করবে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। আমরা যে কোনো মূল্যে এই ঐতিহ্য রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত এবং নখর না বাড়ায়। যদি বাড়ায় তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাত তা রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন দেশের অতীতের যে সমস্ত ক্ষতি হয়েছে, অর্থনীতি বিধ্বস্ত হয়ে কর্পোরেশন লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের যুবকরা বেকার, দিন দিন বেকারের মিছিল বেড়ে যাচ্ছে। এগুলার সমাধান কিভাবে হবে তাই নিয়ে চর্চা হবে সংসদে। আশ্চর্যের ব্যাপার, এখন চর্চা হয় 55 বছর আগে কে কি ছিল না ছিল বাহাদুরি দেখানো। যার যে ভূমিকা ছিল আমরা তার জন্য স্যালিউট জানাই। আমরা যার যে ভূমিকা আছে তার জন্য অবশ্যই স্যালিউট জানাই। কিন্তু একটা জাতি যদি ভবিষ্যতের দিকে না তাকায়া চিংড়ি মাছের মতো শুধু পিছনের দিকে তাকায়, এই জাতি জীবনে এগিয়ে যেতে পারবে না। ইতিহাস আমরা চর্চা করব, কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকবো না।
ইতিহাস চর্চা করব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্যে। ইতিহাসের সাথে বেইমানি করলে একটা জাতিকে কতটা মূল্য দিতে হয় তা জানার জন্য। আমাদের অনেক সমস্যা। বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কাবাদ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল, এর কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছিল। 55 বছরেও 15 দিন শেষ হয় না। ইতিমধ্যে পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি, আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি কালকেও বলেছি, বিএনপির নেতা, বর্তমান একজন মন্ত্রী, ওই অঞ্চলে বাড়ি, তিনি নির্বাচনের আগে তারেক রহমান সাহেব সহ সবাইকে নিয়ে তিনি তিস্তা পারে বিশাল আয়োজনে মিটিং এবং মিছিল করেছেন। সারা বাংলাদেশ থেকে দলে দলে সাংবাদিক বন্ধুরা সেখানে গিয়েছেন অথবা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী আমেজ তৈরি করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে স্লোগান দিয়েছিলেন জাগো বাহে, বাহরাজ কিন্তু এখন জেগে আছে, এখন দুইটি চোখ দিয়ে তাকিয়ে আছে। সেদিন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করেন কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে যে 154টা অভিন্ন নদী আছে, সবগুলোই আজকে মৃতপ্রায় হয়ে গিয়েছে। একজন বক্তা এখানে বলে গিয়েছেন যে আপনি খাল কেটে মানুষকে পানি দিতে চান। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে তাইলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন, তখন জনগণ উপকৃত হবে। আর খাল কাটা কর্মসূচি যদি জনগণের মানসিক প্রশান্তির জন্য করে থাকেন, তাহলে এটা বুমেরাং হয়ে দেখা দেবে। আমরা চাই নদীও তার নাব্যতা ফিরে পাক, যৌবন ফিরে পাক, আর খাল কাটা কর্মসূচিও বাস্তবে রূপ দেখুক। আমরা কোনো উন্নয়ন এবং আমরা কোনো ভালো কাজের বিরোধী না, আমরা এর পক্ষে। সম্মানিত বন্ধুগণ, সরকার ইতিমধ্যে যে অপকর্মগুলো করেছে, জাতির সাথে যে ধোঁকা দিয়েছে, যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলা তারা ফেলে দিয়েছে। এইগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। এবং আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। আমি শেষমেশ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি, আমরা মানুষকে সচেতন করি, গণপ্রতিরোধ গড়ে তুলি। চাঁদাবাজরা আসলে তাদের প্রতি উত্তম মেহমানদারির ব্যবস্থা করি, তারপরে প্রশাসনের হাতে তুলে দেই। যদি আমরা তা পারি, তাহলে সরকার লাগবে না, জনগণের শাসনে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার এটা করবে না, আমরা বুঝতে পারছি, কারণ শস্যা দিয়ে ভূত তাড়াবে কিভাবে? ওই শস্যার ভিতরেই ভূত, দানায় দানায় ভূত।
ঘাটে ঘাটে ভূত, জনে জনে ভূত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ভূত। এই ভূত তাড়ানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য লড়ে যাই যেভাবে তারা লড়ে গিয়ে জীবন দিয়ে গেছে। আসুন আমাদের শপথ হোক, জান দিব কিন্তু দেশের মান দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। আজকের এই জনসভা সফল করার জন্য 11 দলের পক্ষ থেকে আমিও আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের সহকর্মীরা এখানে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো বুকে ধারণ করে আসুন এই সমাজ বদলে দেওয়ার জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।